আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় তো প্রিয় দর্শক আমরা জানতে পারলাম, যদিও এই রায় সম্পর্কে মানুষ আগে থেকেই যা ধারণা করেছিল তেমনটাই হয়েছে। এখন বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বিচারের রায়ে যে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, তার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতেই কী ধরনের প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে প্রশ্ন, এই রায় আসলেই কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সঙ্গে আমরা এও জানি, যেটুকু বুঝতে পারছি, সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশা এবং রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষেরা তাকিয়ে রয়েছেন ভারতের দিকে। শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্লেষকরাও ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের ভূমিকা পরবর্তীতে কি হতে পারে, আমি ভারত সম্পর্কে পরে আসছি, কি প্রভাব পড়তে পারে এই রায় পরবর্তী অদূর ভবিষ্যতে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বলছে যে এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে, এবং সেটি নিঃসন্দেহে নেতিবাচক হতে পারে, ধ্বংসাত্মক হতে পারে, সহিংসতাপূর্ণ হতে পারে, এবং সেখান থেকে অন্যদিকেও টার্ন নিতে পারে, এমনটা ইঙ্গিত নানানভাবে পাওয়া যাচ্ছে। আল জাজিরার নিউজটির যে শিরোনাম, ভার্ডিক্ট মে ওপেন ডোর টু ন্যাশনাল রিকনসিলিয়েশন, এতে দক্ষিণ এশিয়া বিষয়ক স্বাধীন গবেষক আব্বাস ফয়েজের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। তিনি বলছেন যে আগামী বছর নির্বাচন, এর আগে জনমতের চাহিদা বিবেচনায় নেওয়া হয়েছে এমন একটি বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। তারা দেখাতে চাচ্ছে তাদের তত্ত্বাবধানে স্বচ্ছ ও উন্নত বিচার প্রক্রিয়া সম্ভব, তবে এর পরিণতি কি হবে তা এখনই বলা কঠিন। এএফপি, আন্তর্জাতিক বার্তা সংস্থা, এএফপি যে রিপোর্টটি করেছে সেখানে কমেন্ট নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমি এই প্রতিষ্ঠানটিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এটি একটি স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতন তারা পার্শিয়ালি কোনো কিছু মন্তব্য করে না বা গবেষণায় তুলে আনে না। আমার কাছে এই যাবৎ যতগুলো আমি তাদের গবেষণা বাংলাদেশ সম্পর্কে পেয়েছি বা বিশ্বের অন্যান্য দেশের সংঘাতময় যুদ্ধ পরিস্থিতিতে যে দেশগুলো রয়েছে তাদের নিয়ে যে বিশ্লেষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের, তা খুবই যৌক্তিক মনে হয় আমার কাছে। যাই হোক, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের বক্তব্য তুলে ধরেছে এএফপি। তার মন্তব্য হচ্ছে, এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। হাসিনার বিচার প্রক্রিয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, এর মধ্যে যে নানান বিষয় ত্রুটি রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন, এবং এখানে বলা হচ্ছে যে এই রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে গভীর করতে পারে। বিবিসি বলছে যে শেখ হাসিনার বিচারের যে রায়, তা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে, যা তার শাসন আমলে বছরের পর বছর ধরে দমন পীড়নের বিরুদ্ধে ক্রোধের মূলে থাকা প্রতিবাদকে সমর্থন করে। বিবিসির আরেকটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন, যেটি ভারত সম্পর্কে মন্তব্য করা হয়েছে যেখানে, সেটা আমি তুলে ধরব আপনাদের সামনে। তার আগে আন্তর্জাতিক আরও একটি প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটেনের যে গণমাধ্যম, সেটি বলছে হাসিনার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যবহার মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিল। এই আদালতটি হাসিনা নিজেই প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার বিরোধীরা অভিযোগ করেছেন যে তিনি ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পরিচালনার জন্য এটি ব্যবহার করছিলেন। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে কিছু পরিবর্তন সত্ত্বেও এটি এখনও মৃত্যুদণ্ড প্রদানের অধিকার বজায় রেখে ন্যায্য বিচারের মান এবং সুরক্ষার অভাব রয়েছে। আমরা অবশ্যই জানি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে, এবং পরবর্তীতে এই ধরনের মন্তব্য তো উঠেছে যে শুধুমাত্র প্রতিশোধ পরায়ণ হয়ে তার বিচারটি এই আদালতে করা হয়েছে, এবং যেই আদালতে জামাতে ইসলামের নেতাদের
এবং পাশাপাশি আরও কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হয়েছে। এবং জামাতে যে মামলাগুলোর আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল ইসলামই এখন সেই ট্রাইব্যুনালেরই রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামাতের আসামিদের যে আইনজীবী, তার যে পরামর্শক ছিলেন টবি ক্যাডম্যান, ব্রিটিশ আইনজীবী, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের হয়ে পরামর্শদাতা হয়েছেন, অর্থাৎ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শক। তো সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন তুলেছেন যেটি শুধুমাত্র প্রতিশোধের জায়গা থেকে শেখ হাসিনা বিচার এই ট্রাইব্যুনালে হচ্ছে কিনা, এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা এরই মধ্যে সেই বিষয়টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ৭১-এর প্রতিশোধ নিতে ৭১ বিরোধীরা এই আদালতে শেখ হাসিনা বিচার সম্পন্ন করেছেন। যাই হোক, আন্তর্জাতিক আরও একটি বার্তা সংস্থা রয়টার্স কি বলছে? রয়টার্স বলছে যে হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে। রায়ের আগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত ১৬ নভেম্বর একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেটি নিয়ে আমি সকালেই একটি কন্টেন্ট তৈরি করেছি, আমি আপনাদেরকে জানিয়েছি। এবং নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে নিষিদ্ধ যেই বিষয়টি, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি, সেটি যদি তুলে না হয় তাহলে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছেন তিনি, এবং তা সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। এবং সেই থেকে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে নাকি কোন অবস্থা যাচ্ছে তার একটি ছোট্ট বিশ্লেষণ আমি তুলে ধরেছিলাম। যেমন জয় তার যে বিশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন রয়টার্সকে, সেটিও রয়টার্সে আবার এই লেখার সঙ্গে তুলে আনা হয়েছে। বলা হচ্ছে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যে বিবৃতিটি আমরা দেখতে পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে। এতে আরও বলা হয়েছে যে নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ সুরক্ষায় ভারত অঙ্গীকারবদ্ধ। একটা শব্দ খেয়াল রাখার মতন, অন্তর্ভুক্তি, অর্থাৎ সবার অংশগ্রহণে একটি স্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চায়। যা বোঝা আমাদের বোঝা হয়ে যাচ্ছে। এখন বোঝা বিষয় হচ্ছে যে ভারতের যে অসংখ্য গণমাধ্যম, সেটি এনডিটিভি হোক, আনন্দবাজার হোক, দ্য হিন্দু হোক, ফিনান্সিয়াল টাইমস হোক, যত গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে তাতে একাধিক স্টোরি করা হয়েছে এই রায় নিয়ে। এবং সেখানে ভারত সরকারের মনোভাবও সেখানে প্রচ্ছন্ন হয়ে উঠেছে এবং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। একটু আগে যা বলছিলাম, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে মন্তব্য করেছেন এই রায় একেবারেই সাজানো, সেটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। তো এর আগে বিবিসির আরেকটি প্রতিবেদন সম্পর্কে বলছিলাম, যেখানে নানানভাবে বিশ্লেষণ করা হয়েছে রায়ে ভারতের ভূমিকা কি হতে পারে রায়ের পরে। এই লেখাটির শিরোনাম হচ্ছে হোয়াই দিস ভার্ডিক্ট পুটস ইন্ডিয়া ইন আ ট্রিকি সিচুয়েশন। এটি লিখেছেন বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিবেদক আনবারাসান অ্যাথিরাজন। সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়াটা ভারতের জন্য জটিল পরিস্থিতি তৈরি করেছে। কেমন জটিল পরিস্থিতি? তিনি বলছেন যে প্রত্যর্পণ অনুরোধ নাকচ করলে তার ঢাকার কাছে বিরূপ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করা হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপের মুখে ফেলবে। অর্থাৎ যে প্রত্যর্পণ চুক্তি, মানে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেখানে কিন্তু একটি ক্লজ রয়েছে, যদি সংশ্লিষ্ট রাষ্ট্র মনে করে যে তার দেশে আশ্রিত অন্য রাষ্ট্রের বন্দি, তাকে যে সাজা দেওয়া হয়েছে সেটি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত, তাহলে ওই রাষ্ট্র অন্য দেশের বন্দিকে তার নিজ দেশে নাও ফিরিয়ে দিতে পারেন, সেই সুযোগ রয়েছে। অর্থাৎ মেসেজ খুব ক্লিয়ার, এখানে ভারত কি করবে, শেখ হাসিনাকে ফেরত দিবে না এবং শেখ হাসিনাও আসবেন না। খুব স্বাভাবিক, সহজ কথা। আনবারাসান অ্যাথিরাজন বলছেন যে আবার অনুরোধ মেনে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, সেক্ষেত্রে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র অর্থাৎ আওয়ামী লীগকে উপেক্ষা করা হবে।
ফলে ভারতকে এখন খুবই সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে হবে। ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত তিনি আল জাজিরাকে বলছেন, কোনো অবস্থাতেই ভারত তাকে হস্তান্তর করবে না, অর্থাৎ শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে গিয়ে পৌঁছেছে এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে। বাস্তবতা যা এতক্ষণ আপনাদের সামনে বিভিন্ন পর্যায়ের বিশ্লেষকের মন্তব্য তুলে ধরলাম, সেটি পরিস্থিতি জটিল হতে শুরু করবে খুব শীঘ্রই, খুব স্বাভাবিক। এবং এই বিচারের রায় আমার ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতেই বলতে পারি এই রায় কখনো হয়তো কার্যকর হবে না। সেই সিঁড়িটি ভেঙে চুরে দেওয়া হয়েছে বটে, সেখানে পিনাকি ভট্টাচার্যের নামও লেখা হয়েছে বটে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হচ্ছে ওই সিঁড়িটি ভেঙে দিতে হবে। আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে। এবং এরকম নানা স্বপ্ন নিয়ে ওখানে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছিলেন এবং তারা ভাবছেন যে ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে আর কেউ সেখানে গিয়ে কোনো নাটক করতে পারবে না। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, সেই দিনটিতে আবারও ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের দিকে বুলডোজার নিয়ে রওনা হয়েছে। যেই বুলডোজারের নাম এখন শুনেছি যে এই 5ই ফেব্রুয়ারির পর থেকে বারবার ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সূত্রেই শিখে নিয়েছি যে প্রকৃত নাম, সঠিক নাম হচ্ছে এক্সক্যাভেটর। তো এই এক্সক্যাভেটর বা বুলডোজার নিয়ে ছাত্র জনতা রায় ঘোষণার আগেই রওনা দেয় ধানমন্ডি 32 নম্বরের দিকে। তখন খবরে প্রকাশ পায় যে ঢাকা কলেজের ছাত্ররা, বিক্ষুব্ধ ছাত্ররা 2টো এক্সক্যাভেটর নিয়ে ধানমন্ডি 32-এর দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে থাকে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তার মানে শুধু ঢাকা কলেজ নয়, একটা মানে আরো সামগ্রিক চেহারা দেওয়ার চেষ্টা হয় এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। তারা গিয়ে উপস্থিত হয় এবং এরপর পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনা ঘটে। সেনাবাহিনী এই এক্সক্যাভেটর 2টো এক রকমের অচল করে দেয়, স্ক্রু খুলে নিয়ে বা এরকম কিছু করে অচল করে দেয়। এবং তারপর পুলিশ আর ছাত্র জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই আদালতে ফাঁসির রায় হয়ে যায়। কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতার মূল লক্ষ্য স্থির থাকে ধানমন্ডি 32 নম্বরের দিকে এবং তারা বারবার বিভিন্ন দিক থেকে ছোট ছোট গ্রুপে সংগঠিত হতে থাকে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। আসলে এই 32 নম্বরে আবারও মানে আর কি ভাঙার বাকি আছে, এই প্রশ্ন যারা আমরা মনে মনে করছি যে 5ই আগস্ট এক দফা আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তারপর 5ই ফেব্রুয়ারি 6 মাস পর আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে গিয়ে 2 দিন 3 রাত ধরে এই এক্সক্যাভেটর বা বুলডোজার নিয়ে ভেঙেছে, আগুন দিয়েছে, মানে হাতুড়ি শাবল যে যা পেরেছে তা নিয়ে ইচ্ছা মতো কোনো নির্বিবাদে বিনা বাধায় ভেঙে গেছে। এবং আপনাদের মনে থাকবে তখন সেনাবাহিনী যেমন বিক্ষুব্ধ ছাত্র জনতার ভুয়া ভুয়া স্লোগান শুনে গাড়িতে উঠে ওই এলাকা ত্যাগ করেছে, ঠিক তেমনি একদিন পর মানে মোটামুটি 24 ঘন্টা পর জেগে উঠে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা যেহেতু ওখানে বসে ভারতে বসে বক্তৃতা দিচ্ছেন ফেসবুকে, সেই রাগেই বিক্ষুব্ধ ছাত্র জনতা 3 দিন ধরে দুরাত ধরে এই ভাঙচুর কার্যক্রম চালিয়ে গেছে। কাজেই ছাত্র জনতা জানে যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে 32 নম্বরে যাওয়া জায়েজ এবং তাদের জন্য এটা প্রায় একটা স্বাধীনতা যুদ্ধের মতো, মানে একটা তাদের জন্য একটা যুদ্ধযাত্রার মতো যে বুলডোজার নিয়ে তারা 32-এর দিকে রওনা হচ্ছেন। এবং এই যুদ্ধ শেষ হচ্ছে না কেন দেখেন, এখানে আমি দুটো ভাবে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে
বিজয়ী পক্ষের সবসময় একটা জয় চিহ্ন দেখানোর প্রয়োজন পড়ে। মানে আপনারা দেখবেন যে বিজয়ী পক্ষ পতাকা ওড়ায়, বিজয়ী পক্ষ মানে দল বেঁধে তাদের অস্ত্র উঁচিয়ে ছবি তোলে। এই সব কিছু একরকমের মিসিং, একরকমের এই উপভোগগুলো করতে পারেন নাই 24-এর বিজয়ী পক্ষ। 24-এর বিজয়ী পক্ষকে বাংলাদেশের পুরনো পতাকা কপালে বেঁধে আন্দোলন করতে হয়েছে। তারা তাদের কৃতিত্বের চিহ্ন হিসেবে বা তাদের শক্তিমত্তার প্রদর্শন হিসেবে যাত্রাবাড়িতে, গাজীপুরে, উত্তরায় যেসব জায়গায় তারা ব্রিজে উল্টো করে রাজনৈতিক প্রতিপক্ষের কিংবা পুলিশের সদস্যদের হত্যা করে লাশ উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখেছিল দিনের পর দিন, সেসব ঘটনা সে সময় তারা সেভাবে প্রচার করতে পারে নাই। কারণ তখন তাদের মূলত প্রচার করতে হয়েছে যে তারা মানে তারা নিগ্রহের শিকার হচ্ছে, তারা সহিংসতার শিকার হচ্ছে, তারা পুলিশের দ্বারা সহিংসতার শিকার হচ্ছে, তারা মৃত্যু এবং জখমের শিকার হচ্ছে। এই কারণে তাদের পক্ষে তাদের যে বিজয় পতাকাগুলো সেগুলো তখন দেখানো সম্ভব হয় নাই। দেখেন, এই জুলাই আগস্ট আন্দোলনের অনেক পরে এসে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃস্থানীয়দের বলতে হয়েছে যে তারাই তখন বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রে গিয়ে আগুন দিয়েছিলেন। সেই ব্যক্তি সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন, তাদের বলতে হচ্ছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন, তারা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দিয়েছেন, সেতু ভবনে আগুন দিয়েছেন। কিন্তু সে সময় যখন তারা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন, যখন তারা রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিচ্ছেন, এতগুলো রাষ্ট্রীয় সম্পদের ওপর একসাথে হামলা করে এবং মানে অপ্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার বুঝতে পারছে না যে কোনটা সামলাতে গিয়ে কোনটা ঠিক রাখবে, এমন পরিস্থিতিতেও তারা সে সময় ওই সব জায়গায় তাদের বিজয় পতাকা উঠাতে পারেন নাই বা আগুন দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে ভি চিহ্ন দেখিয়ে ছবি তুলতে পারেন নাই। কাজেই তাদের পক্ষে তাদের বিজয় চিহ্ন, মানে এই জায়গাগুলো আমি দখল করে নিলাম, এই দেশ এখন আমার দখলে, এই বিষয়টা তাদের পক্ষে একরকমের ঘোষণা করা সম্ভব হয় নাই। এই ঘোষণা তারা আসলে প্রথম দিতে পারলেন যখন 5ই আগস্টের পর তারা গণভবনে ঢুকে গিয়ে পাঙ্গাস মাছ নিয়ে ছবি তুলছেন, ফার্নিচার নিয়ে ছবি তুলছেন, নারীর অন্তর্বাস নিয়ে হাতে উঁচিয়ে ছবি তুলছেন হাস্যোজ্জ্বল চেহারায়। তখন প্রথম তারা তাদের বিজয় পতাকা ওড়াতে শুরু করলেন। এরপর সারা দেশ জুড়ে বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের মিউরাল ভাঙা, ভাস্কর্য ভাঙা, এই প্রত্যেকটি ক্ষেত্রে তারা একরকমের তাদের বিজয় চিহ্ন এঁকে দেওয়ার একটা কার্যক্রম সম্পন্ন করলেন বলে তাদের মনে হলো। এরপর 5ই ফেব্রুয়ারি এসে আসলে তারা সারা পৃথিবী জুড়ে আবার শিরোনাম হওয়ার মতো একটা ঘটনা ঘটালেন, যখন তারা 6 মাস পরে এসে আবারও ভাঙা বাড়িতে ঢুকে আগুন দিলেন, ভাঙলেন, বুলডোজার আনলেন এবং এই ঘটনা সারা পৃথিবীতে খবর হলো যে বুলডোজার দিয়ে 32 নম্বর মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কিন্তু এখনো কি বাকি আছে ওই বাড়িটাতে? আপনাদের যাদের মনে সে প্রশ্ন, তাদের জন্য উত্তর দেই। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, যিনি ছাত্রলীগের সদস্যদের হাতে খুন হয়েছিলেন এবং তারা সকলে যাবজ্জীবন মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছিল আগের আমলেই, এবং যাদের আইনজীবী হিসেবে আবার জামায়াতে ইসলামীর আইনজীবী ব্যারিস্টার শিশির মনির কাজ করায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে এরা কি তাহলে ছাত্রলীগ না ছাত্র শিবিরের কর্মী ছিল। এবং যাদের যেই দণ্ডপ্রাপ্ত আসামিদের একজন এই সরকারের আমলে কারাগার ভেঙে বেরিয়ে গেছেন, যখন সারা বাংলাদেশ জুড়ে কারাগারগুলোতে জুলাই আগস্টের আন্দোলনকারীরা হামলা চালাচ্ছিলেন বা কারাগার থেকে মুক্ত করে আনছিলেন বিভিন্ন দণ্ডপ্রাপ্ত আসামিদের এবং জঙ্গিদের, সেই সময়ে সেই আবরার ফাহাদের ভাই আজকে ফেসবুক পেজে খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস দিয়েছেন। তার ছোট ভাই আবরার ফায়াজ, যিনি আবার সাধারণ ছাত্র হিসেবে বুয়েটে, যাতে কিছুতেই ছাত্র রাজনীতি ঢুকতে না পারে, ছাত্রলীগের আমলে তিনি এই বিষয়ে অত্যন্ত সক্রিয় এবং বিরাট আন্দোলন বুয়েটে নেতৃত্ব দিয়েছিলেন। সেই আবরার ফাহাদের ভাই, তিনি বলেছেন, মানে সাধারণ ছাত্র, তিনি বলছেন যে আগের বার 32 নম্বর ভাঙা দেখে ঠিকমতো শান্তি পাইনি, খুব বেশি হলে 15% ভাঙা হয়েছিল, সহজেই ভাঙা অংশ ঠিক করা সম্ভব বলে আক্ষেপ প্রকাশ করে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ বলছেন
যতদিন না ধানমন্ডি 32 মাটির সমান হবে ততদিন দুই একটা আওয়ামী দেশবিরোধী প্রেতাত্মা দুদিন পর পর গিয়ে ওখানে কাহিনী করতে থাকবে। যদি এবারই সমান করতে পারেন ভালো হয়, না হলে বাংলাদেশের মধ্যে ভারতীয় প্রক্সি বাহিনীর কিবলা যতদিন দাঁড়িয়ে থাকবে সমস্যা করতেই থাকবে। সবচেয়ে ভালো হবে ওইখানে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের হল করে দেওয়া গেলে খেলা শেষ একেবারেই। তখন এক একজনের স্বপ্ন এক একটা। 13 তারিখ থেকে যেদিন লকডাউন ডেকেছে আওয়ামী লীগ, সেদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য, এই যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের যে ছাত্র জনতা, তাদের যে একজন শীর্ষস্থানীয় তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য 13 তারিখ থেকেই খুঁজছিলেন যে কোথায় কোথায় এর পরেও এই বিজয় চিহ্ন এঁকে দেওয়া যায়। পিনাকি ভট্টাচার্যের আবার লক্ষ্য যে বঙ্গবন্ধুর বাড়ির ধানমন্ডি 32 নম্বরের সিঁড়িটা নাকি এখনো একই রকম ভাবে আছে, এবং পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গর্বিত হয়ে 5ই ফেব্রুয়ারির পর ছবিও দিয়েছিলেন যে সেখানে পিনাকি ভট্টাচার্যের নাম লিখে এসেছেন তার একজন ভক্ত। মানে যেই সিঁড়িটাতে বঙ্গবন্ধু মৃত্যুর পর মানে গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়েছিলেন, যেখানে বঙ্গবন্ধুর রক্তের দাগ বহু 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 বছর সংরক্ষিত ছিল, সেই সিঁড়িটি ভেঙে চুরে দেওয়া হয়েছে বটে, সেখানে পিনাকি ভট্টাচার্যের নামও লেখা হয়েছে বটে, কিন্তু পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হচ্ছে ওই সিঁড়িটি ভেঙে দিতে হবে। আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে, এবং এরকম নানা স্বপ্ন নিয়ে ওখানে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছিলেন, এবং তারা ভাবছেন যে ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে আর কেউ সেখানে গিয়ে কোনো নাটক করতে পারবে না। কোন নাটকের কথা বলছেন বলেন তো আবরার ফাহাদের ভাই? ওই যে 13 তারিখেও এক স্কুল ছাত্র, 14 বছরের এক স্কুল ছাত্র নিজন আমিন খান, তিনি গেলেন 32 নম্বরে এবং গিয়ে পুলিশের হাতে আটকও হলেন। তিনি গিয়েছিলেন ধানমন্ডি 32-এর একটা ইট নিয়ে আসতে, এবং পুলিশের কাছে আটক থাকার পর তার মা মুচলেকা দিয়ে, তিনি যেহেতু মাইনর, অপ্রাপ্ত বয়স্ক, তাকে ছাড়িয়ে আনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে বসলেন যে এই 32 নম্বর একদিন তীর্থস্থান হবে এবং তিনি ইনশাল্লাহ আবার যাবেন ওই ধানমন্ডি 32 নম্বরে। দেখেন, ওই দিনই ধানমন্ডি 32 নম্বরে এক সাধারণ গৃহবধূ আজিমপুর থেকে সালমা খাতুন, উনি গিয়ে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বসলেন। জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর হাতে বেধড়ক পিটুনি খেলেন। এরপর এখন তাকে 2024-এর জুলাইয়ের আন্দোলনের হত্যার মামলায় আসামি করেছে পুলিশ। এরপরেও আরেক নারী এই 16 তারিখ মানে হাসিনার রায়ের আগের দিন শাহবাগে হ্যান্ডমাইক নিয়ে দাঁড়িয়ে পড়ে আওয়ামী লীগের নির্বাচনী গান বাজালেন এবং একা, এবং তারপর ঘোষণা দিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই সাহসের কারণ কি, তখন তিনি বললেন যে এই জয় বাংলা জিতবে এবার, নৌকা, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, এসব গান তিনি বাজাতে এসেছেন শাহবাগের মতো জায়গায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক নিয়ে এসে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদ জানাতে। এবং তিনি বললেন তার যতটুকু সাধ্য ততটুকু সাধ্য দেখিয়ে তিনি এই প্রতিবাদ জারি রাখবেন। কাজেই ধানমন্ডি 32 মাটির সাথে মিশে গেল কিনা, ধানমন্ডি 32 আর থাকলো কিনা, তাতে যেমন প্রতিবাদীর কিছু আসে যায় না, ঠিক তেমনি এদেরকে, এই পাগলদের কে ঠেকাবে? আমার মনে হয় যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ী পক্ষ আশা করেছিলেন, বা জামায়াতে ইসলামী ছাত্র শিবির সহ যাদের বিরাট রাজনৈতিক বিজয় অর্জন হয়েছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মাধ্যমে, তারা রাজপথে যে পরিমাণ সংঘাত আশা করেছিলেন, তারা যে ধরনের সহিংস প্রস্তুতি নিয়েছিলেন যে আরো অনেক লাশ তারা যখন বিজয়ী তখন তারা ফেলে দিতে পারবেন, কিংবা তারা যেভাবে রাষ্ট্রটা পুরো চেহারাটা বদলে দিতে চান, এখনো হয়তো সেই প্রক্রিয়া বা সেই চূড়ান্ত বিজয় তাদের অর্জিত হয় নাই বলেই, মানে তাদের মন মতো যথেষ্ট সহিংসতাও তারা এখনো করতে পারেন নাই, আরো বাকি আছে। এবং রাষ্ট্রটাকে যেভাবে তারা বদলে দিতে চেয়েছিলেন তাদের স্বাধীনতার পর 1971-এর বিপরীতে, সেই স্বাধীনতা অর্জনের পর তারা যেভাবে রাষ্ট্রটাকে বদলে দিতে চেয়েছিলেন, আমার মনে হচ্ছে সেই চূড়ান্ত বিজয় অর্জন বাকি বলেই এখনো ক্রমাগতভাবে তারা শত্রু খুঁজছেন এবং বিজয় চিহ্ন এঁকে দিতে চাইছেন, এবং রাজপথে
তাদের শক্তিমত্তার প্রদর্শন করছেন। এই শক্তিমত্তার চূড়ান্ত বিজয় কতদূর, কি সেই বিজয়, সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে দেখবার জন্যে যে সত্যি চূড়ান্ত বিজয় এদের পক্ষেই থাকে কিনা।